হ্যালো বন্ধুরা, এখন আমি অনুরাগ বসু পরিচালিত মেট্রো ইন্ডিনো বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে প্রচুর একটা কাস্টিং আছে। আমরা সবার নাম নিতে পারছি না। 2007-এ সম্ভবত এসেছিল লাইফ ইন এ মেট্রো সিনেমাটা, যেটা আজও এখনো দেখলে সিনেমাটা দেখতে ভালো লাগে এবং সেই গল্পগুলো যেন কোথাও না কোথাও প্রত্যেকটা মানুষের সাথে কানেক্টেড হয়ে যায়, কারণ গল্পটাই সেরকম ধরনের ছিল। ওই সময় বোম্বে শহরটাকে কেন্দ্র করে দেখে নেওয়া হয়েছিল, কিন্তু বোম্বে শহরে শুধুমাত্র গল্পটা ছিল না, এটা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা শহরের গল্প ছিল, তার সাথে বম্বেকে কানেক্ট করে যারা। এখানে সিনেমাটার মধ্যে কিন্তু শুধুমাত্র বম্বে শহর না, বম্বে, দিল্লি, কলকাতা, অনেকগুলো শহরকে কিন্তু এখানে কেন্দ্র করেছে। কিন্তু এখানে ক্যারেক্টারগুলো কিন্তু আরো অনেক বেশি। তো তাদের মধ্যে এক একজনের কি কি ডিজায়ার রয়েছে, কার কোথায় কিরকম সে ভালোবাসা খুঁজে পাচ্ছে, নাকি একটা সম্পর্ক এত বছর টেনে নেওয়ার পর সত্যি কি তার প্রতি আবারও প্রেমে পড়ে থাকা যায়, নাকি নাকি নতুন কোনো এক্সপ্লোর করার চেষ্টা থাকে, ইনসিকিউরিটি থাকে, বা এখানে লাইফের গোল, বা এখানে এলজিবিটিকিউ কমিউনিটি নিয়ে যেরকম ধরনের এখানে মন্তব্য, একটা বাচ্চা বড় হচ্ছে তার চাহিদাটা কি, বা সে কোনটা ভালোবাসে, অনেক কিছু দিক কিন্তু এই সিনেমার মধ্যে আলোচনা করা হয়েছে। তো আমার আগে বলবো হলো, অনুরাগ বসুর সিনেমা যারা পছন্দ করেন তারা এই সিনেমাটা একবার গিয়ে দেখুন। ডাইরেক্ট কম্প্যারিজন করে বা কি ভালো খারাপ এইসব ভেবে যাবেন না, একবার গিয়ে দেখুন। কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে। আমার কাছে কিছু জিনিস ভালো আছে, আবার কিছু জিনিস খারাপ আছে। প্রথম ভালো জিনিস কি, এই যে মিউজিক্যাল যে অ্যাপ্রোচটা নিয়েছে, আমি যদি বলি লালা ল্যান্ডের কথা, লালা ল্যান্ডে জাস্ট ভেবে দেখুন গল্পটা কি সুন্দর। মিউজিক্যালি গল্পগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের গল্প কিন্তু ওই মজার মোমেন্ট দিয়ে কিন্তু সেরকম বুঝিয়ে দেওয়া হচ্ছে, বা যদি একটা ইমোশনাল জায়গা থাকে, একটা ইমোশনাল একটা রোমান্টিক গান সেখানে রাখা হচ্ছে, সেরকমভাবে বোঝানো হচ্ছে। এইখানেও কিন্তু ঠিক সেইভাবে জিনিসগুলো করা হচ্ছে। ডায়লগগুলো অনেকটা মিউজিক্যালের মতো, মানে লিরিক্যালি চলছে। তো সেগুলো কিন্তু অ্যাপ্রোচটা খুব ভালো, যেটা আগেরটাতে মিউজিক্যাল এই লেভেলে ছিল না। মিউজিক্যাল ছিল ওরকম যে ক্যারেক্টারগুলো যাচ্ছে এবং প্রীতম এবং তার ব্যান্ড পুরোপুরি সেগুলো গানের মাধ্যমে সেই ক্যারেক্টারগুলোর মানসিক দিকগুলো বোঝানোর চেষ্টা করছে। এটার মধ্যেও কিন্তু আছে, সেমই জিনিস আছে। প্রীতমের প্রশংসা অবশ্যই করা উচিত এই সিনেমাতে, এবং সেটা কিন্তু রয়েছে, কিন্তু তার সাথেও মিউজিক্যাল অ্যাপ্রোচটা কেন নিয়েছে, যাতে এর মধ্যে একটা ফ্লেভার, একটা নতুনত্ব বা একটা স্টাইলাইজেশন আনা যায়, যেটা কিন্তু অবশ্যই প্রশংসনীয়। আমি যদি বাংলাতে বলি, বাংলাতেও হয়েছে, গুপি বাঘার গল্পের মধ্যে রয়েছে মিউজিক্যাল যে অ্যাপ্রোচ, গানের কথার মধ্যে দিয়ে যে ভাবনাগুলো যে প্রকাশ পায়, সেটা কিন্তু এই সিনেমাটার মধ্যেও কিন্তু সেরকমভাবে প্রকাশ পেয়েছে। তো আমার সেই অ্যাপ্রোচটা কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে। দ্বিতীয় বলবো, এখানে পারফরমেন্স, প্রত্যেকের পারফরমেন্স ভালো। আমি সারা আলি খানকে বাদ দিয়ে যদি বলি, মোটামুটি সবার পারফরমেন্সই ভালো। সারা আলি খান তার নিজের মতো চেষ্টা করেছে, একেবারে জঘন্য করেছে আমি সেটা বলবো না, কিন্তু যারা যারা তার উল্টো দিকে রয়েছে তারা এত ভালো অভিনয় করে গেছে, সেখানে সারা আলি খানকে একেবারে মানে ডাম লাগছিল। এটাই জাস্ট একটা খারাপ জিনিস। বাট পারফরমেন্সে প্রত্যেকের ভালো। ছোট্ট রোলে শাশ্বত চ্যাটার্জি এসছে, দারুণ রোল, একটা জায়গা আছে ইমোশনাল জায়গা, মেয়ের সাথে খুব সুন্দরভাবে সে জায়গাটা প্লে করেছে। দারুণ অভিনয়। নীনা গুপ্তা, অনুপম খের, অসাধারণ তাদের পারফরমেন্স। পঙ্কজ ত্রিপাঠী এবং কঙ্কনা সেন শর্মা খুব সুন্দর মজার মুভমেন্টগুলো কিন্তু ক্রিয়েট করতে পেরেছিল। এবং আমি যদি বলি আলি ফজল, ফতেমা সানা, সেইগুলো তারা নিজস্ব মতো চেষ্টা করেছে। আদিত্য রায় কাপুর তার চেনা অ্যাটিটিউডে রয়েছে, খুব ভালো লাগবে। ছোট ছোট অন্যান্য রোল যারা পেয়েছে খুব ভালো। দর্শনা বণিকের প্রশংসা আমি খুব ভালো করবো, খুব সুন্দর একটা রোল পেয়েছে সে, কিন্তু ভালোভাবে ওখানে অভিনয় করে দেখিয়েছে, যেটা কিন্তু আমার মনে হয় ন্যাশনালি বেশ ভালো লোকের মধ্যে কিন্তু রেসপন্স পাবে। তার পারফরমেন্সও ভালো লাগবে। গানের অ্যাপ্রোচ যদি বলি, আমি বলবো না লাইফ ইন এ মেট্রো মতো ওরকম পপুলার, অতটা মনে দাগ কেটে যাওয়ার মতো গান হয়েছে। গানগুলো ভালো এবং গানের অ্যাপ্রোচগুলো ভালো। হ্যাঁ, সেই লেভেলে হয়তো যেতে পারেনি, বাট ঠিক আছে, একটা মোটামুটি গানের অ্যাপ্রোচ কিন্তু গানের সিনেমার মধ্যে রয়েছে। এবং যেই ওয়ে অফ প্রেজেন্টেশন, মানে আপনি কীভাবে গল্পটাকে দেখাচ্ছেন, তার মধ্যে কিন্তু অনেক বেশি আমি নতুনত্ব বা নতুন কিছু আমি ট্রাই পেলাম, যেটা তার আগের সিনেমা লুডোর মধ্যে আমি অনেক সময় পেয়েছিলাম, জাগ্গা জাসুসের মধ্যে পেয়েছিলাম। এই অ্যাপ্রোচগুলো কিন্তু অনুরাগ বসু ফলো করেছে। রাদার লাইফ ইন এ মেট্রোর হয়তো ওরকম ধরনের একটা থিম নিয়ে এসছে, কিন্তু প্রেজেন্টেশনটা তার নতুনত্বভাবে প্রেজেন্ট করছে, সেটা একটা নতুন অ্যাপ্রোচ, যেটা কিন্তু আমার দেখতে খারাপ লাগেনি, ভালো লেগেছে। এবং ওভারঅল যে একটা কনক্লুশন গিয়ে দাঁড়াচ্ছে, সেটা আপনার মুখে অ্যাটলিস্ট কিছুটা হলেও একটু স্যাটিসফাই করে দেবে। ছোটোখাটো অন্যান্য মোমেন্ট আছে যেগুলো সিনেমার মধ্যে ভালো দিক হিসাবে উঠে আসে, বক্তব্য অনেক হয়ে গেছে, তবে এটা একটা খারাপ দিক আমি পরে বলছি। খারাপ দিক আমি এখান থেকেই ঢুকবো। সিনেমার ফার্স্ট হাফটা কিন্তু মোটামুটি একটা এনগেজ করে রাখবে। সেকেন্ড হাফে এতগুলো প্লট হয়ে গেছে, এতগুলো ক্যারেক্টার হয়ে গেছে, সেগুলো প্রত্যেককে না ভালোভাবে জাস্টিফাই করতে পারেনি, বা ভালোভাবে সেগুলোকে এক্সপ্লোর করে আমাদের কিন্তু বোঝাতে সক্ষম হতে পারেনি। অনেক ক্যারেক্টার হয়ে যাওয়াতে ক্যারেক্টার ডেভেলপমেন্ট সবার কিন্তু সমানভাবে কিন্তু জায়গা পায়নি। আদিত্য রায় কাপুর স্টারে একটা দিক আছে, সারা আলি খানে একটা দিক আছে, কিন্তু আমি যদি আলি ফজল এবং ফতেমা সানাসের দিয়ে একটু ভাবি, সেই ক্যারেক্টারগুলোকে ভালোভাবে এখানে স্পেস পায়নি। পেয়েছে, সেটা যথেষ্ট না, তাদের ক্রাইসিসগুলো কিন্তু ফিল করা যায় না।
কঙ্কনা সেন শর্মা এবং আমি যদি বলি পঙ্কজ ত্রিপাঠী, তাদের দিকটা অনেকটা স্পেস পেয়েছে। আবার রাদার এখানে বলবো আদিত্য রয় কাপুর এবং সারা আলি খানের মধ্যে যে অ্যাপ্রোচটা, তাদের যে ভাবনাগুলো, সেটা কিন্তু পরিষ্কার না, কোথাও যেন একটু ডাউট থেকে যাচ্ছে। এই জিনিসগুলো বারবার মনে হচ্ছিল, যেটা আমার রাইটিং এর মধ্যে দিয়ে যেখানে মনে হচ্ছে যে সিনেমাটাকে আরো বেশি মানে এইগুলোকে ভালোভাবে এক্সপ্লেন করলে আরো বেশি ভালো হতে পারতো। এবং সিনেমার লেন্থ সেকেন্ড হাফে বিশেষ করে বয়ে যায়, অনেক বড় হয়ে গেছে। ফার্স্ট পার্টটা তো এত বড় ছিলও না, সেকেন্ড পার্ট, এই পার্টটা এতগুলো ক্যারেক্টার, এতগুলো জায়গা দিতে গিয়ে সবাইকে জায়গা দিতে পারিনি, ক্যারেক্টার ডেভেলপমেন্ট খুব একটা ভালো হয়নি, এবং সিনেমার লেন্থটা অনেক বড় হয়ে যাওয়াতে সিনেমাটা সেই লেভেলে কিন্তু এনগেজ করে রাখতে পারবে না যেটা ফার্স্ট পার্টটা করে রাখতে পেরেছে। এবং ইমোশনাল দিকেও আমি ফার্স্ট পার্টের সাথে যদি তুলনা করি, এই সিনেমার ইমোশনাল দিক কিন্তু ফার্স্ট পার্টের মতো মোটেও স্ট্রং না। মোটামুটি একটা দিয়ে দিচ্ছে, হয়তো 100-এর মধ্যে 60 পেয়ে যাবেন। আগেরটা যেমন 80% 90% এফেক্ট করছে, সেই এফেক্টসটাকে বা সেই ফিলিংসটা কিন্তু আপনার দর্শক হিসাবে এই সিনেমাটা দেখে মনে হবে না, যেটা আমার এই সিনেমা দেখে মনে হয়েছে। এবং যেটা বললাম, এই সিনেমাটা আমি যদি বলি রঘুনাথ বসু নতুন ধরনের অ্যাপ্রোচ, দুটো রকম না মিক্স করতে গেছে, এবং মিক্স করতে গিয়ে এখানে অনেকগুলো বক্তব্য তুলে এনেছে। ওভারডোজ অফ বক্তব্য যখন হয়ে যায় না, তখন জিনিসটা গিয়ে ধেরাতে শুরু করে। এই সিনেমাটা সেই সমস্যার মধ্যে কিন্তু পড়েছে। সিনেমাটা একটা সময় গিয়ে কিন্তু রীতিমতো ছড়িয়ে লাট করতে শুরু করে। পারফরমেন্সের জন্য একমাত্র সেই জায়গাগুলো উতরে যাচ্ছিল, বাট আমি যদি রাইটিং এর কথা ভাবি, সেই জায়গাগুলো কিন্তু ভালোভাবে লেখা না, বা সেইগুলোকে স্ক্রিন প্লেটা কিন্তু সেরকম এনগেজ করতে পারে না, যেটা আমার এই সিনেমাটা দেখে মনে হচ্ছে। ছোটোখাটো অন্যান্য দিক আছে যেগুলো এই সিনেমার মধ্যে খারাপ দিক হিসেবে থাকে, তবে এইটুকু বলতে পারি যে লাইফ ইন এ মেট্রো মনের মধ্যে এখনো দাগ কেটে থাকলো, মেট্রো ইন দিনও কোনোভাবেই সেই জায়গা দখল নিতে পারবে না। আমার কাছে সিনেমাটা একটা ওয়ান টাইম গুড ওয়াচ হিসেবে আমি ম্যাক্সিমাম এটাকে 3 স্টার দেবো আউট অফ 5। বলবি দেখার ইচ্ছা হয় গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ মেট্রো ইন দিনে বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।